ক্লাস 6 এর ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ে আমি মাপযোগ ও বা পরিমাপ এই যে চ্যাপ্টারের উপর আলোচনা শুরু করেছিলাম, কয়েক পাতা পড়িয়েছি, প্রশ্নও দিয়েছি। আশা করি সেগুলো তোমরা দেখেছো এবং প্রশ্নগুলোর উত্তর করে রেখেছো। ঠিক আছে, তোমাদেরকে এই যে পরিমাপে আমরা বিভিন্ন রকম পরিমাপের কথা বলেছিলাম। প্রথমে কিছু সাধারণ পরিমাপ সম্পর্কে বলেছিলাম, তারপর আমরা দৈর্ঘ্যের পরিমাপ কথাটা বলেছিলাম, যেটা তোমাদের 67 পাতা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, 67 পাতার পর দেখো 67 পাতার নিচের দিকে আছে ক্ষেত্রফলের পরিমাপ বা ক্ষেত্রফল পরিমাপ, তাই তো? দেখো ক্ষেত্রফল পরিমাপ কি করে করব? আমরা বলেছিলাম যে মৌলিক একক আর লব্ধ একক এই দুটোর কথা। এইটাই লব্ধ রাশির মধ্যে পড়ে ক্ষেত্রফল। কারণ কি? কারণ এই ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে মৌলিক রাশির উপর নির্ভর করতে হয়। ঠিক আছে, এবার ধরো তোমাদের যদি বিজ্ঞান বইটাই বলি, ধরো বিজ্ঞান বইটা আমি এই বোর্ডের উপর রাখলাম। ঠিক আছে, তাহলে বিজ্ঞান বইটা যদি এখানে বোর্ডের উপর রাখি, তাহলে রাখার পর আমি এরকম করে দাগ টানলাম, এই একটা এরকম করে দাগ টানলাম, দাগটা টেনে নিচ্ছি। তাহলে তোমাদের এটা হচ্ছে বিজ্ঞান বইটা। আমি বিজ্ঞান বইটা এরকম ভাবে রেখেছি। তাহলে এই যে তলটা এটা এখানে যে রাখলাম, তাহলে এই তলটা কতটা জায়গা দখল করেছে? তোমার বাড়ি যে মাঠটা, সেই মাঠটা কতটা জুড়ে আছে, তার ক্ষেত্রফল কত? এই যে কতটা জায়গা জুড়ে আছে, তার মানে তার ক্ষেত্রফল কত? তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে কি করতে হবে? এক মিনিট। তার জন্য তোমাকে এইটা মাপতে হবে, কারণ তুমি বুঝতে পারছো। দেখো এইটা মাপলে এইটা যা, এইটা সমান এইটা, আবার এইটা যদি মাপো তাহলে এটা সমান এইটা। যেটা বড়, কোনটা বড়? এটা দৈর্ঘ্য। কোনটা ছোট? এটাকে কি বলা হয়? প্রস্থ। এমনও হতে পারে যে সবসময় যে এইটা বড় এটা ছোট, বড়টাকে দৈর্ঘ্য বলা হয়, ছোটটাকে প্রস্থ বলা হয়। এমন হতে পারে যে পুরোটাই সমান। ঠিক আছে, এটাও হতে পারে। কিন্তু তার যদি আমি ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? না, এই দৈর্ঘ্যের পরিমাপটা আর এই প্রস্থের পরিমাপটা, এই দুটোকে গুণ করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি বলবো? ক্ষেত্রফল সমান আমরা বলবো দৈর্ঘ্য গণিত প্রস্থ। ঠিক আছে, এবার এই বইটা ধরো, এই যে বইটার তলটা আছে, এই বইয়ের তলটা এই দিকটায় ধরো, যদি তোমার এইটা হয় 30 সেন্টিমিটার আর এটা যদি হয় 15 সেন্টিমিটার, তাহলে এই বইয়ের তলটার ক্ষেত্রফল কত? না 30 সেন্টিমিটার গুণিত 15 সেন্টিমিটার। ঠিক আছে, 30 সেন্টিমিটার গুণিত 15 সেন্টিমিটার। এবার গুণ করবে, গুণ করার পর যেটা হবে সেভাবে ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তুমি ধরো এটা ধরো এরকম, এটা তো চার কোণা এরকম করলাম, চতুর্ভুজ। ঠিক আছে, আবার যদি ধরো এরকম একটা গোলাকার বস্তু হয়, তাহলে গোলাকার বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল, যেমন ফুটবল, তোমরা বাড়িতে যে বলে খেলাধুলা করছো, টেনিস বলগুলো, তাহলে সেই বলটা যদি ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে তার ক্ষেত্রফল বের করতে গেলে একটা অন্য নিয়ম আছে। এই গোলাকার বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, এদের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান পাই গণিত আর স্কয়ার, বা পাই গণিত ব্যাসার্ধ গণিত ব্যাসার্ধ, পাই গণিত ব্যাসার্ধ গণিত ব্যাসার্ধ। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখবে 68 পাতায় আমি তোমাদেরকে বইয়ের ছবিও তুলে দেবো। 68 পাতায় ঠিক এই ওপর দিকটায় লেখা আছে পাই গণিত ব্যাস আছে, এটাকে পাই গণিত ব্যাসার্ধ গণিত ব্যাসার্ধ লিখে নেবে। ঠিক আছে, এইটা ব্যাসার্ধ কোনটা? না, এই তুমি যদি ধরো এইদিকে একটা, তুমি দেখো তোমার বইয়ে ছবি দেওয়া আছে, তুমি এই ফুটবলটার এইদিকে একটা বই রাখো, এইদিকে একটা বই রাখো, তাহলে এইখান থেকে এতটা মাপো, তাহলে এটা হয়ে গেল ব্যাস, এই পুরোটা হয়ে গেল ব্যাস, এর অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আর পাই হচ্ছে একটা সংখ্যা যার মান হচ্ছে 3.14 গণিত আর স্কয়ার, ব্যাসার্ধ গণিত ব্যাসার্ধ। আর স্কয়ার মানে হচ্ছে আর গণিত আর স্কয়ার মানে এটা হচ্ছে আর গণিত আর, ব্যাসার্ধ গণিত ব্যাসার্ধ মানে আর স্কয়ার, দুটো আর আছে। ঠিক আছে, সেই জন্য এই দুইটাকে এর উপরে লেখা হয়। ঠিক আছে, তাহলে গোলাকার বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি একরকম ভাবে। আমরা এইরকম চতুর্ভুজের মতো তার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। গোলাকারের ক্ষেত্রে ক্ষেত্রফল ফর্মুলাটা হচ্ছে
পাই গুণিত আর স্কয়ার বা পাই গুণিত ব্যাসার্ধ। এই পাই সমান হচ্ছে 22/7। এই পাই সমান কত? এই পাই সমান আমি আরেকবার ভালো করে লিখে দিচ্ছি। এই যে চিহ্নটা আছে এইটাকে বলা হয় পাই, এর মান হচ্ছে সমান 22/7। এইটাকে ভাগ করে দেখবে 3.14 আরো আসবে না, এইটা নিলেই হবে তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ক্ষেত্রফলের পরিমাপ। এবার দেখো তোমাদের কি দিয়েছে, এবার তোমাদের দিয়েছে আয়তনের পরিমাপ। তুমি আয়তনের পরিমাপ করার সময় তোমাদের দেখো আয়তনের পরিমাপ খুব সুন্দর। তুমি বাড়িতেই দেখো আয়তনের ব্যাপারটা মানে কি, কোনো একটা বস্তু সে যতটা জায়গা যতটা জায়গা দখল করে থাকে মানে কিরকম, দেখো তুমি একটা গ্লাস নাও, গ্লাসের মধ্যে একদম যতটা গ্লাসটা জায়গা আছে তো পুরোটাই জল দিয়ে দাও। ঠিক আছে, এবার তার মধ্যে তুমি যদি একটা পাথর ফেলে দাও কি হবে, দেখবে জল কিছুটা নিচে পড়ে যাবে। কেন না, পুরো তো গ্লাসটা যতটা জায়গা ছিল ততটাই জল সে জায়গা দখল করে নিয়েছে। এবার তুমি পাথরটা যখনই দিচ্ছ ওর মধ্যে, তখন কি করবে, পাথরটা ওই জায়গা দখল করতে যাচ্ছে কার জায়গায়, জলের জায়গায়। তাহলে জলের জায়গা যদি দখল করে তাহলে সেই জলটা কোথায় যাবে, তখন ওই জলটা উপচে পড়ে যাবে। তাহলে এই যে জায়গা দখল করে রাখছে যতটা, ঠিক আছে, এইটাই আমরা বলছি আয়তন। ঠিক আছে, তুমি ওই গ্লাসের জলের মধ্যে যদি একটা আঙুল ডুবিয়ে দাও সেক্ষেত্রেও তোমার জল নিচে উপচে পড়ে যাবে। তাহলে ওই যতটা পরিমাণ দখল করে থাকছে, দেখবে লেখা আছে কোনো বস্তু যতটা স্থান দখল করে সেটাই হচ্ছে তার আয়তন। আর আয়তন মাপার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আয়তন মাপক চোঙ, মেজারিং সিলিন্ডার। তার ছবি দেখো বইয়ে এখানে সুন্দর দেওয়া আছে। এই সিলিন্ডার মনে রাখবে, আমি এখানে একটা ছবি এঁকে দিচ্ছি। এই সিলিন্ডার এইরকম দেখতে হয়, ঠিক আছে, এই যে এরকম দেখতে হয়, গায়ে এরকম করে দাগ, এই গায়ে এরকম দাগ, বাইরের দিকে এরকম করে দাগ কাটা থাকে। ধরো এটা 10, এটার পর এটা 20, এটার পর এটা 30, এই যে 10, এটা 10, এগুলো কি মানে এই 10, 20, 30 এভাবেই লেখা থাকে, গায়ে লেখা থাকে এবং উপরে লেখা থাকে ml মানে মিলিলিটার। ml মানে হচ্ছে মিলিলিটার, মানে তুমি ওই চোঙটা তুমি কতটা জল নিচ্ছ সেটা কোন এককে মাপছে, মিলিলিটার এককে, সেটা মিলিলিটার এককে মাপা হচ্ছে। এই 10, 20, 30 এরকম করে 40, 50, 100 মিলিলিটার হয়, 10 মিলিলিটারের হয়, তারপর তোমার 250 মিলিলিটারের হয়, 1000 মিলিলিটারের হয়, অনেক বড় বড় চোঙ হয়। ঠিক আছে, পরে তোমরা দেখবে। তাহলে এই যে এইগুলো, এই যেটা বলছি এটা হচ্ছে আয়তন মাপক চোঙ, মেজারিং সিলিন্ডার। ঠিক আছে, এবার এই আয়তন মাপার জন্য কি কি একক ব্যবহার করা হয় দেখবে। আয়তন মাপার জন্য এর এসআই পদ্ধতি, আমরা এই পদ্ধতিটাই ব্যবহার করেছিলাম। এর এককটা হচ্ছে ঘনমিটার। ঠিক আছে, তাছাড়া এর আরো একক আছে ঘন সেন্টিমিটার বা সেমি, যেটাকে সংক্ষেপে সিসি লেখা হয়। ঠিক আছে, তারপর আরেকটা একক আছে সেটা হচ্ছে লিটার। এগুলো সব বড় একক। এবার তুমি এই যে লিটারটা হচ্ছে বড় একক, তাহলে একে যদি ছোট করো তাহলে মিলিলিটার। তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার, কারণ ভালো করে তুমি ভেবে দেখো, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তাহলে একের পর 3টে শূন্য, তাহলে 1000 মিলিলিটার। তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার। ঠিক আছে, এরকম করে কিছু দেওয়া আছে তোমাদের। 1000 ঘন সেন্টিমিটার মানে 1000 ঘন ডেসিমিটার। মানে কিরকম, ধরো ডেসিমিটার, 1 ডেসিমিটার, ডেসিমি সমান 10 সেমি। তাহলে 1 ঘন ডেসিমি সমান 10 গুণিত 10 গুণিত 10 ঘন সেমি। কেন বললাম ঘন, এই ঘনটা মানে হচ্ছে 3 বার গুণ হবে, এটাকে 3 বার করছি, 10 10 10, তার মানে কত হলো 1000 ঘন সেমি। ঠিক আছে, দেখো লেখা আছে 1000 ঘন সেন্টিমিটার মানে 1 ডেসিমিটার। ডেসিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। এবার ঘন ডেসিমিটার, ঘন কথাটা মানে হচ্ছে তাকে সেই সংখ্যাটা 3 বার গুণ হবে। তাহলে এখানে একটা 3 বার গুণ, 1কে 3 বার গুণ করলে 1 গুণিত 1 গুণিত 1 মানে 1। তাহলে 10কে 3 বার গুণ, 10 গুণিত 10 গুণিত 10, তাহলে সেমি গুণিত সেমি গুণিত সেমি, 3 বার সেমি, সেটাকে ঘন সেমি বলা হয়। তাহলে 10 10 10 1000 ঘন সেমি। তাহলে এরকম তুমি একটা বড় একক থেকে ছোট একক, ছোট একক থেকে বড় একক, এইভাবে তুমি করতে পারবে। ঠিক আছে, আর এই 1 ঘন সেন্টিমিটার যেটা বলছি একেই বলা হয় 1 মিলিলিটার। ml মিলিলিটার, 1 মিলিলিটার, 1000 সিসি মানে 1 মিলিলিটার।
এগুলো তোমাদের ভবিষ্যতে অনেক অনেক বিজ্ঞানের অনেক গবেষণার ক্ষেত্রে, অনেক গণনার ক্ষেত্রে এই এককগুলো এবং এই পরিবর্তনগুলো কাজে লাগবে। সেই জন্য ভালো করে মনে রাখবে। আমি বইয়ে দাগ দিয়েছি, বইটা দেখবে, ছবি তুলে দেবো, তোমরা দেখবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো তোমাদের কি পরিমাপ আছে, এরপরে আছে তোমাদের সময়ের পরিমাপ। তাহলে আমরা মাপযোগ পরিমাপের পরপর পরিমাপগুলো দেখছি, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, যেগুলো আমরা প্রত্যেকদিন জীবনের সঙ্গে আমাদের যেগুলো জড়িত। সময়ের পরিমাপ, ঠিক আছে। এবার সময়ের পরিমাপ করতে গেলে আমরা কি করবো, দেখো আমরা বলি এই যে এখন আমি পড়াচ্ছি, ঠিক আছে, এখন কটার সময় পড়াচ্ছি, আমি কতক্ষণ পড়াচ্ছি, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এই যে মিনিট, ঠিক আছে, 20 মিনিট 30 সেকেন্ড, 20 মিনিট 15 সেকেন্ড, এতক্ষণ পড়ালাম। তুমি কটা থেকে পড়তে শুরু করো, তুমি সন্ধ্যেবেলায় 7টা থেকে পড়তে শুরু করো, 6টা থেকে পড়তে শুরু করো, সন্ধ্যে 6টায়, কতক্ষণ পড়ো, 9টা, তাহলে কতক্ষণ পড়লে তুমি 3 ঘন্টা। কে বলবে না স্যার আমি 3 ঘন্টা 15 মিনিট, আমি 6টা থেকে 9টা 15 পর্যন্ত পড়ি। এবার অনেক সময় কি হয়, কেউ যদি বলে না আমি আর ঠিক করে বলবো 3 ঘন্টা 15 মিনিট 20 সেকেন্ড। তাহলে আমরা যখন এই সময়ের কথা বলি, স্কুল যাওয়ার কথা বলি, কটার সময় স্কুল যায়, আমার গ্রাম থেকে স্কুল যেতে কতক্ষণ সময় লাগে, এই যে কথাগুলো বলে যাচ্ছি, ঘন্টা মিনিট, কত ঘন্টা কত মিনিট বা কত সেকেন্ড, এইগুলো হচ্ছে, এটাই হচ্ছে সময়। তো এই সময়ের পরিমাপ, এই ব্যাপারটা এসেছে কোথা থেকে, কিভাবে এসেছে, ঠিক আছে। এই সময়ের কথাটা আমরা বলবো কি করে, যেমন আমরা সিম্পলি ধরো একটা ঘড়ির কাঁটা, ঘড়ি কটা কাঁটা থাকে, 3টে কাঁটা, একটা ছোট কাঁটা, একটা বড় কাঁটা, আর একটা তার থেকে বড় কাঁটা, ঠিক আছে। এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এটা সেকেন্ডের কাঁটা, সেকেন্ড, তাই তো। এই সেকেন্ডের কাঁটাটা একবার করে এরকম করে যদি পরপর ঘুরতে থাকে, একবার করে, তাহলে 60 বার ঘুরবে। 60 বার যদি এখানে এটা যদি 60 বার ঘুরে, তাহলে 60 সেকেন্ডে এটা যদি 60 বার ঘুরে, তাহলে 1 মিনিট, ঠিক আছে। 60 সেকেন্ডে একবার ঘুরলে 1 মিনিট। আবার এই মিনিটের কাঁটা যদি 60 বার ঘুরে, তাহলে 1 ঘন্টা। আর এই ঘন্টার কাঁটাটা এ যদি একদম পুরোটা ঘুরতে গেলে কতক্ষণ লাগবে, 12 ঘন্টা। এই যেমন পুরোটা ঘুরতে গেলে কতক্ষণ লাগবে, 60 মিনিট। এটার ক্ষেত্রে 60 সেকেন্ডে 1 মিনিট, ঠিক আছে। এ 60 বার, কিন্তু এই পুরোটাতে পুরো একবার ঘুরে আসতে হবে 12 ঘন্টা। ভালো করে ভেবে দেখো, তুমি ভালো করে সেকেন্ডের কাঁটাটা গুনবে যে কতক্ষণে একবার পুরোটা ঘুরে আসছে, ঠিক আছে। তাহলে তোমরা যদি এটা লক্ষ্য করো, তাহলে দেখবে যে এই সেকেন্ড, মিনিট, ঘন্টা এগুলো কিরকম ভাবে পরিবর্তন হচ্ছে। ঠিক সেই রকম এই যে পরিবর্তনটা প্রথমে কিভাবে করা হতো, পরিবর্তনটা মানে হচ্ছে যে এই যে সময় ব্যাপারটা বলছি কি করে, যে কোনো একটা কাজ যেখান থেকে শুরু হয়েছে বা যেখানে শেষ হলো, এই যে ব্যবধান, এই যে পার্থক্য, এটাই হচ্ছে সময়। শুরু শেষ, মানে আমি স্কুল যাওয়ার জন্য গাড়ি স্টার্ট করলাম, আমি স্কুলে পৌঁছে গেলাম, তাহলে এই যে ব্যবধান, এই যে পার্থক্য কতক্ষণের মধ্যে, এটাই হচ্ছে সময়, ঠিক আছে। আগে এই যে এসছে কিভাবে, এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই ব্যাপারটা এসছে কি করে, না এটা এসছে সৌরদিন, সূর্যের আলো থেকে। সূর্য ওঠে সকালবেলায় সূর্য ওঠে, সূর্যের আলো তোমার বাড়িতে পড়ছে, কোন জায়গায় পড়ছে, ঠিক তারপরের দিন বাড়িতে তোমার ওই জায়গায় ওই আলোটা পড়তে, ওই যে পড়লো, তাহলে এই যে ব্যবধানটা, এই যে পার্থক্যটা, এই সময়টা তোমার হচ্ছে 1 সৌরদিন। তাহলে এই সময়টা যদি 1 সৌরদিন হয়, তাহলে এরকম করে সারা বছরে কটা দিন আছে, সারা বছরে যে 365 দিন, সারা বছরে যদি 365 দিন হয়, তাহলে 365 দিনে তুমি যদি টোটাল করো, এই সময়ের ব্যবধানটা যদি টোটাল করো, ঠিক আছে, টোটাল করে 365 দিয়ে যদি ভাগ করো, তাহলে হবে গড় সৌরদিন। তাহলে আমরা পাবো তখন গড় সৌরদিন, ঠিক আছে। এবার এই যে সৌরদিন পেলাম, মানে 300, ওই সারা বছরের গণনা করে তাকে 365 দিয়ে ভাগ করে যেটা পেলাম, সেটাকে যদি আমি 24 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 1 ঘন্টা। আবার ওই 1 ঘন্টার ওই সময়টাকে সেটা যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 1 মিনিট। আবার এই মিনিটের ব্যাপারটা যদি আবার 60 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 1 সেকেন্ড। তার মানে ব্যাপারটা কি হলো, তাহলে আমরা কি জানতে পারছি, আমরা বলে দিচ্ছি যে 1 সেকেন্ডে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 মিনিট মানে 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 দিন সমান 24 ঘন্টা, আর 365 দিন মানে 1 বছর, ঠিক আছে। তাহলে তোমাদের ঠিক দেখো 69 পাতায় সময়ের ব্যাপারে বলা আছে,
70 পাতায় একটা সুন্দরভাবে লিখে দিয়েছে 1 বছর সমান কত দিন, 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমরা তাহলে সৌরদিনের সাহায্যে সূর্যের আলোর এই সময়ের ব্যবধানটাকে নিয়ে পার্থক্যটাকে নিয়ে আমরা এই ঘন্টা, মিনিট, সময়, এই সেকেন্ড, এই কথাগুলো আমরা বলতে পেরেছি। ঠিক আছে, এখন আমাদের এই যে ঘন্টা, মিনিট, সময়ের ব্যাপারটাকে আমরা কি করেছি, আমরা ছোট একটা জায়গার মধ্যে নিয়ে চলেছি, সেটা হচ্ছে ঘড়ি। সময় মাপার জন্য ঘড়ি। ঘড়ি মানে তোমার বাড়িতে দেওয়াল ঘড়ি আছে, বড় ঘড়ি, হাতে হাত ঘড়ি, ছোট ঘড়ি। ঠিক আছে, দেওয়াল ঘড়ি যেটাকে ক্লক বলা হয়, হাত ঘড়ি যেটা ওয়াচ বলা হয়। ঠিক আছে, খেলার সময় যখন ওই দৌড় প্রতিযোগিতা হয়, ঠিক আছে, কে কতক্ষণে শেষ করছে টাইম যদি দেখতে হয়, তাহলে কি করি আমরা, তখন যে ঘড়িটা ইউজ করি তার নাম হচ্ছে স্টপ ওয়াচ। মানে এটাকে বলা হয় বিরাম ঘড়ি। এই ঘড়িগুলোতে তুমি খুব সূক্ষ্মভাবে বলতে পারবে যে এই ছেলেটা এই পুরো গ্রাউন্ডটা ঘুরতে 1 মিনিট 15 সেকেন্ড লেগেছে, কিন্তু ওই ছেলেটার এই পুরো স্কুলের গ্রাউন্ডটা ঘুরতে 1 মিনিট 30 সেকেন্ড লেগেছে। তাহলে একদম সূক্ষ্মভাবে কিন্তু আমরা বলতে পারি এইগুলোর সাহায্যে। আজকালকার দিনে তো আরো ভালো ভালো ঘড়ি চলে এসছে, যেগুলো ডিজিটাল ঘড়ি বলা হচ্ছে। তুমি দেখো তোমার মোবাইলের মধ্যে যে স্টপ ওয়াচ আছে, তুমি দেখো ঘড়ি মানে তোমার সেকেন্ডের থেকেও আরো ছোটভাবে সময়কে মাপা যায়। ঠিক আছে, সেকেন্ডের থেকে আরো ছোট ভাবে, মানে যদি ধরো 1 সেকেন্ড বলি, 1 সেকেন্ডের থেকে আরো ছোট, মানে ধরো 0.1 সেকেন্ড, আরো ছোট 0.01 সেকেন্ড, আমরা এটাও মাপতে পারি। আজকালকার ঘড়িগুলো এতটাই সফিস্টিকেটেড, এত ডিজিটাল। ঠিক আছে, বিজ্ঞানীদের কাছে যারা গবেষণা করে এই মানে বিভিন্ন সময় নিয়ে বা কোনো তারা নক্ষত্রদের নিয়ে যারা গবেষণা করছে, যে কোনো গ্রহ কোনো নক্ষত্র কত দূরে আছে বা কোনো একটা গ্রহ কত সময়ের পর আমাদের পৃথিবীতে কাছে চলে আসছে, এগুলো ঠিকঠাক ভাবে যদি বলতে হয় সময়টাকে, তাহলে সেই বিজ্ঞানীদের কাছে কিন্তু এমন ঘড়ি আছে যেগুলো কিন্তু 1 সেকেন্ডে যদি তুমি 1 কোটি দিয়ে ভাগ করো, 1 কোটি, ঠিক আছে, 1 কোটি মানে বুঝতে পারছো, 1-এর পর 3টে শূন্য দিলে 1000, 4টে দিলে 10,000, 5টা দিলে 1 লক্ষ, 6টা দিলে 10 লক্ষ, 7টা দিলে কত লক্ষ, 100 লক্ষ, মানে 1 কোটি। তাহলে একের পর তুমি 1, 2, 3, 4, 5, 6, 7 এইটাকে ভাগ করো, যত সেকেন্ড হবে, এত সেকেন্ডের মধ্যেও কিন্তু বিজ্ঞানীরা মাপতে পারে। তুমি তোমার ঘড়িতে মাপতে পারবে, তোমার ঘড়ি কাটাটা সেকেন্ডে কাটাটা একবার এমনি হয়ে যাবে, 1 সেকেন্ড হয়ে যাবে, কিন্তু ওই 1 সেকেন্ডের মধ্যে কতটা আরো যদি ছোটভাবে মাপতে হয়, সেটা বিজ্ঞানীদের কাছে বা আরো যেগুলো দরকার সফিস্টিকেটেড, সেখানে কিন্তু আছে এরকম ঘড়ি। ঠিক আছে, তাহলে সময় মাপার জন্য এরকম অনেক ঘড়ি আছে। ঠিক আছে, তাহলে আমরা এই সমস্ত ব্যাপারে আমরা জানবো, সময়ের পরিমাপ, এগুলো আমরা পরে আরো নিশ্চয়ই ডিটেলস জানবো। ঠিক আছে, তাহলে আমরা এই যে মাপযোগ করছি, এই যে সময়ের পরিমাপ করছি, ক্ষেত্রফলের পরিমাপ করছি, ঠিক আছে, এই যে ব্যাপারটা দেখছি পরিমাপে, এই পরিমাপটা দেখবে আমরা সব সময় কি করি, আমরা অনেক সময় পরিমাপ করার সময় আমরা সব সময় কি ফিতে নিয়ে আসতে পারি। অনেক সময় হয়তো আমি ঘড়ি পরে নিই, আমি আমার হাতে ঘড়ি নেই, আমার মোবাইল পকেটে নেই। ঠিক আছে, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, আমি এলাম, আমাকে যখন জিজ্ঞেস করবে, হ্যাঁ তুই কখন বেরিয়েছিস, হ্যাঁ আমি হয়তো এই টাইমে বেরিয়েছি, বা যাই হোক আমি দেখিনি কখন বেরিয়েছি, তো তুই কতক্ষণ আসতে লাগলো, এই আমি একটা আন্দাজে বলে দিতে পারি যে আমার এইখান থেকে এই পর্যন্ত যেতে আমার 10 মিনিট মতো লেগেছে, আমরা এইভাবেই বলি 10 মিনিট লেগেছে। তোমার স্কুল যেতে হঠাৎ দেরি হয়ে গেছে, টাইমে বেরোনি, তুমি তাড়াতাড়ি ঘড়ি দেখোনি, তুমি তাড়াতাড়ি বেরিয়েছো, ঠিক টাইমে পৌঁছে যাবে, তুমি বুঝে নিলে যে তাহলে আমি অন্যান্য দিন ঘড়ি দেখে 15 মিনিটে আসি, আস্তে আস্তে আজকে 10 মিনিটের মধ্যে চলে আসছি, আন্দাজে বললাম। তোমাকে যদি বলা হয় যে তোমার ঘরটা বা তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করবে যে ধরো তুমি যে ঘরের মধ্যে বসে আছো, সেই ঘরটা আমি বলি ঘরের একটা দেওয়াল, এখান থেকে এই দিক থেকে ওই দিক কত ফুট, তাহলে তোমার বাড়িতে ধরে নাও কোনো ফিতে নেই মাপার, কিন্তু তোমার বাবা বা মা বা কাকু সে আন্দাজে বলে দেবে যে এটা মোটামুটি 10 ফুট। তাহলে আমরা দেখো পরিমাপ করছি, আন্দাজে করছি, অনুমান করছি, তাহলে এই অনুমানের একটা গুরুত্ব আছে, বলে দিতে পারি। যেমন কিরকম যে তোমার ধরো জ্বর হয়েছে বা কারোর জ্বর হয়েছে, আমি ওর কপালে এরকম করে হাত দিলাম, বুঝতে পারলাম হ্যাঁ জ্বর হয়েছে,
কি করে বুঝতে পারলাম? কারণ আমার গাটা ছিল ঠান্ডা, ওরটা একটু গরম, আমি হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারলাম। এবারে কতটা হয়েছে সেটা বলতে গেলে আমাকে তখন কি করতে হবে, যে থার্মোমিটার লাগবে, থার্মোমিটার দিয়ে মাপতে হবে কতটা জ্বর হয়েছে। কিন্তু আমি তো বলে দিতে পারলাম যে এর জ্বর হয়েছে এবং এই জ্বরটা হয়তো 100 ডিগ্রির কাছাকাছি হবে, তাহলে এটা অনুমান করলাম, তাহলে একটা আনুমানিক ভাবে আমরা সেই পরিমাপটা করে দিলাম। তাহলে এই যে আনুমানিক ভাবে যে পরিমাপটা করে দেওয়া, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরিমাপের অনুমানের, এবং এই অনুমানের গুরুত্ব আছে। এই গুরুত্ব সম্পর্কে আমরা অনেকে এই সমস্ত কথাগুলো বলে থাকি, যে একটা তোমাকে ধরো একটা ছোট একটা পাথর দিয়েছে, আচ্ছা বলতো পাথরটা কত ওজন হবে? কিছু সামনে ধরো তোমার দাঁড়িপাল্লা নেই, কিছু ওজন করার কোনো জিনিস নেই, তো তুমি পাথরটা তুলে কি বলবে, এইটা মনে হচ্ছে ওই 500 মতো হবে, 500 গ্রাম হবে, বেশ। তারপর ওজন করে দেখলে হয়তো 500 কাছাকাছি, এদিক ওদিক একটুকু হলো, কিন্তু আমি কাছাকাছি গিয়েছি, আমি একটা অনুমান করেছি। তাহলে আমার ঠিকঠাক আমার ওই সেই যন্ত্র না থাকলেও আমি কিন্তু একটা অনুমান করে সেই পরিমাপটা করতে পারছি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমাদের পরিমাপে অনুমানের গুরুত্ব, যেটা তোমাদের 71 পাতায় আছে, 72 পাতায় আছে, এবং ঠিক আছে, এবং 72 পাতায় কিছু এখানে লেখা আছে হাতে কলমে, এটা আমি বাড়ির কাজ বলে লিখেছি। এখানে বাড়ির কাজ বলতে তোমার এখানে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য বলেছে। এবার তোমাদের এখন তো স্কুল, তোমরা এখন বাড়িতে পড়াশোনা করছো, তাহলে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য নয়, এটা তুমি নিজে তোমার বাড়ি যে রুমে পড়াশোনা করছো সেই রুমের দৈর্ঘ্য লিখবে। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তুমি নিজের বাড়িটা মেপে লিখবে। ঠিক আছে, তুমি খাতায় লিখবে, এটা এখানে না লিখে খাতায় লিখবে। এটা স্কুল যাওয়ার সময়, স্কুল যাওয়ার পর এটা স্কুলে মেপে আমরা লিখবো। বেঞ্চ তোমার বাড়ির মধ্যে বেঞ্চ, স্কুলের মধ্যে বেঞ্চ হয়তো থাকবে না, তুমি যে বাড়িতে যে টেবিলের উপর বা যে খাটের উপর বসে পড়ছো সেই খাটটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা খাতায় লিখবে। এটা আমি বাড়ির কাজ দিয়েছি। কয়েকটা পাথর জোগাড় করো, পাথরগুলি ভর, তুমি বাড়িতে এই পাথরটা নিশ্চয়ই থাকবে, পাথর বিভিন্ন রকম পাথর, তার ভর তুমি একটা খাতায় লিখলে, কি করে মাপলে, কত হলো, কত গ্রাম, সেটা তুমি আন্দাজে একটা অনুমান করে লিখবে। তোমাকে ওজন দাঁড়িপাল্লা তোমাকে ওজন করতে হবে না, তুমি হাতে নাও, হাতে নিয়ে তুমি অনুমান করো যে এটা এই পাথরটা এত হবে, এই পাথরটা এত। কিন্তু তুমি যখন করে নিয়ে আসবে, সেটা অবশ্যই স্কুল যখন খুলবে তুমি কিন্তু পাথরটা সঙ্গে নিয়ে আসবে, তাহলে আমি বুঝতে পারবো না যে হ্যাঁ তুমি কতটা ঠিক করেছো। ঠিক আছে, তাহলে এগুলো বাড়ির কাজ, সেটা তোমার বাড়ির মাপ, তুমি যে টেবিলের উপর বসে পড়ছো বা যে খাটের উপর বসে পড়ছো, সেই খাটটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো অবশ্যই মেপে তুমি লিখবে। ঠিক আছে, তাহলে তোমাদের এই যে পরিমাপের গুরুত্ব, এই পর্যন্ত তোমাদের কিন্তু আমি পড়ালাম, সেটা হচ্ছে কিন্তু 72 পাতা। তাহলে আমি যেটা পড়ালাম আজকে 67 থেকে কত পাতা পর্যন্ত? 72 পাতা পর্যন্ত। ঠিক আছে, আমি প্রশ্ন তোমাদের এই 72 পাতা, মানে আগে একটা প্রশ্ন দিয়েছি, এখন আমি এইটা আজকে যেটা পড়লাম সেটা এখন আমি প্রশ্ন দিচ্ছি না। এরপরে বাকি যে অংশটুকু আছে, এটা আরেকটা ভিডিও করলেই শেষ হয়ে যাবে। ওই পুরোটাকে শেষ করে আমি আরেকটা প্রশ্ন দেবো। ঠিক আছে, তাহলে এখন তোমরা এই 67 থেকে 72 পাতা পর্যন্ত ভালো করে পড়বে। আমি বইয়ে দাগ দিয়ে দিয়েছি, ছবি দেবো, সেই ছবিগুলো ভালো করে দেখে নেবে। বইয়ের ছবিগুলো আমি যে এই ভিডিওর সঙ্গেই দিয়ে দেবো। ঠিক আছে, দাগ দিয়ে নেবে এবং ভালো করে পড়বে, আর যেটা বাড়ির কাজ দিলাম সেটা করবে। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, থ্যাংক ইউ।